উফ, বাসটা কখন যে আসবে। এদিকে আকাশের অবস্থাটাও ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। ছাতাটাও সঙ্গে আনেনি আজ, এক্ষুনি যদি বৃষ্টি নামে তো ভিজে একসে হয়ে যাব। অবশেষে বাসটা আসলো তাহলে। বাস থেকে নামার পর সোজা বাড়ির রাস্তা ধরলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত রাতে অপূর্ব কল করছে কেন? হ্যালো ভাই, একটু বটতলা আসতে পারবি? কেন রে, এত রাতে আবার কি হলো? আরে না, তেমন কিছু না, আয় তুই, আমি ওয়েট করছি। আচ্ছা বস, আমি আসছি। অপূর্ব আমার ছোটবেলার বন্ধু। সারাদিন অফিসের কাজবাজের চাপে আর কেউ কারোর সাথে দেখা হয়ে ওঠে না। অফিস থেকে ফেরার পর মাঝে মধ্যে এই টাইমটা একটু আড্ডা দেওয়া হয়, সেই জন্যই হয়তো ডাকছে। যাব বাবা, আমাকে এখানে আসতে বলে সে আবার গেল কোথায়? কেমন একটা বিশ্রী পচা গন্ধ নাকে আসছে। মনে হয় আশেপাশে কুকুর বেড়াল কিছু একটা মরেছে। অনেক দিন হলো আসা হয় না এখানে। আজ কেমন জানি গাটা ছমছম করে উঠছে বারবার। পকেট থেকে ফোনটা বার করে অপূর্বকে কল করলাম। হ্যালো। এ কোথায় রে? ঘরে। কেন ভাই? আমাকে এখানে ডেকে আর তুই বাড়ি গিয়ে বসে আছিস? হ্যাঁ, কি বলছিস ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ ভাই, সবসময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না। আরে কি হয়েছে তুই ক্লিয়ার করে বলবি কি? কি আবার হবে? একটু আগে তুই কল করে আমায় বটতলা আসতে বলিসনি? আরে ভাই, আমি তোকে কখন কল করলাম? আমি তো বাড়িতেই নেই, অফিসের কাজে বাইরে এসেছি। তুই বাড়িতে নেই? না। আরে কি হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো। কলটা কাটার পর ফোনটা চেক করে দেখলাম সত্যিই তো এখানে অপূর্বর কোনো কল নেই। তাহলে কি আমি ভুল দেখলাম? না, সে কি করে হয়? আমি যে কথা বলেছিলাম তার সাথে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এতক্ষণে মনের ভিতরের ভয়টা নাড়া দিয়ে উঠল। পুষ্কর, দেখ অপূর্ব, আমি জানি তুই এখানেই আছিস। আমাকে একদম ভয় দেখানোর চেষ্টা করবি না। বেরিয়ে আয় বলছি, না হলে কিন্তু আমি এক্ষুনি সোজা বাড়ি চলে যাব। না, যাস না ভাই, প্লিজ আমায় মুক্তি দিয়ে যা। পিছনে ফিরে তাকাতেই পিঠের শির দাঁড়াবে এক বিশাল হিমশীতল ঠান্ডা স্রোত নেমে গেল। চোখের সামনে একটা পচা গলার ডেড বডি। এতক্ষণে সেই বিশ্রী পচা গন্ধের উৎস খুঁজে পেলাম। মনে হচ্ছে যেন আমার পা দুটো বরফের মতো জমে গেছে। ছুটে পালানো তো দূরে থাক, নড়ার মতো ক্ষমতাটাও নেই। ভাই বাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। কার্তিক, তুই? তোর এই অবস্থা কিভাবে হলো? মনে পড়ে সেদিন তোকে কল করে জানিয়েছিলাম আমার চাকরিটা হয়ে গেছে। তার কিছুক্ষণ পর আরও একটা কল আসে। স্যার, আপনার জবটা তো কনফার্ম হয়ে গেছে। আপনি যদি জবটা করতে চান তাহলে ইমিডিয়েট 10 লাখ টাকা অ্যারেঞ্জ করুন। বাবা তার শেষ সর্বস্বটুকু দিয়ে আমার টাকাটা অ্যারেঞ্জ করে দেয়। আমি টাকাটা অফিসে জমাও করে দিই। তার 2 দিন পরেই আমার জয়েনিং ছিল। অফিসে যাওয়ার পর জানতে পারলাম আমাদের সাথে বিশাল বড় প্রতারণা করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে তারা আমাদের থেকে টাকা খেয়েছে। এমনভাবে তারা অনেক ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। সোজা চলে গেলাম থানায়, তাদের নামে কমপ্লেন করে থানা থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে এক বিশাল লরি এসে আমাকে পিষে দিয়ে বেরিয়ে যায়। আমাকে এমনভাবে মারাটাও তাদেরই একটা ষড়যন্ত্র ছিল। আমার বডিটা তারা ওই অফিসের পিছনেই পুঁতে দেয়, আর আমি সেদিন থেকেই নিখোঁজ। আমি জানি তুই পারবি এই অন্যায়ের সুবিচার পাইয়ে দিতে। চললাম বন্ধু, বিদায়, ভালো থাকিস। কথাগুলো বলার পর সে হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎই আমার পকেটে কিছু একটা অনুভব করলাম। এটা আর কিছুই না, এটা কার্তিকেরই পেন ড্রাইভ। পরদিন সকালে খবরের কাগজটা হাতে পাওয়ার পর একটা শান্তি অনুভব করলাম। গতকাল ভোরে এক বিশাল র্যাকেট ধরা পড়েছে। চাকরি দেওয়ার নাম করে বহু মধ্যবিত্ত পরিবারের ছেলেদের থেকে টাকা খেয়েছে এবং বহু ছেলের জীবন নষ্ট করেছে। গোপন সূত্রে জানা গেছে এই র্যাকেটের সাথে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। সত্যি কার্তিক, আজ তোর জন্য এত বড় একটা র্যাকেট ধরা পড়েছে। যেখানেই থাকিস ভাই, ভালো থাকিস।